গল্পের শুরুতেই আমরা সিওবান নামের এক মেয়েকে দেখি। সে একজন বায়োলজিক্যাল স্টুডেন্ট, আর গভীর সমুদ্রের অজানা প্রাণী নিয়ে রিসার্চ করাই ছিল তার সবচেয়ে বড় স্বপ্ন। কিন্তু সে জানত না এই স্বপ্নই একদিন তাকে নিয়ে যাবে এক ভয়ঙ্কর যাত্রায়। পরের দিন অফিসে একটি পার্টির আয়োজন করা হয়। চারপাশে সবাই আনন্দে মেতে উঠেছিল, কিন্তু সিওবানের কোনো আগ্রহই ছিল না, কারণ তার মাথায় তখন শুধু একটাই জিনিস ঘুরছিল, তার রিসার্চ। ঠিক তখনই সে একটা সিদ্ধান্ত নেয়, এক সপ্তাহের জন্য বোটে করে সমুদ্রে বের হবে। আর সেখান থেকেই শুরু হয় আসল গল্প। এই যাত্রায় তাদের টিমে ছিল মোট 6 জন। তাদের মধ্যে একজন ছিল শিপের ক্যাপ্টেন, তার স্ত্রী ফ্রেয়া আর শিপ ইঞ্জিনিয়ার অমিত। এরপর তারা যাত্রার প্রস্তুতি নিতে শুরু করে। সবকিছু প্রথমে একদম ঠিকঠাকই মনে হচ্ছিল, কিন্তু হঠাৎ দেখা যায় শিপের ইঞ্জিনে কিছু সমস্যা চলছে। দুজন ইঞ্জিনিয়ার সেটা চেক করছিল। ঠিক তখনই ক্যাপ্টেন সেখানে এসে পৌঁছায়, আর তারা দুজন ক্যাপ্টেনের কাছে তাদের আগের বেতন পরিশোধের কথা তোলে। ক্যাপ্টেন তখন জানায় সে ধীরে ধীরে সব টাকা দিয়ে দেবে, এবং এখানেই বোঝা যায় ক্যাপ্টেনের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। এরপর তারা যাত্রা শুরু করে। শিপে ওঠার পর সবকিছু প্রথমে স্বাভাবিকই লাগছিল, কিন্তু কিছুক্ষণ পরই তারা একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করে। পুরো শিপে মাত্র 4টে বেড, অথচ তারা 6 জন। তখন সিওবানের এক বন্ধু একটা প্ল্যান করে, তারা 3 জন করে গ্রুপ ভাগ হবে আর প্রত্যেকে মাত্র 4 ঘন্টা করে ঘুমাবে। এ কথা শুনে সিওবান বুঝতে পারে এভাবে চলতে থাকলে তারা সবাই অসুস্থ হয়ে পড়তে পারে, কিন্তু তাদের সামনে আর কোনো উপায়ও ছিল না। এরপর আমরা ক্যাপ্টেন আর তার স্ত্রী ফ্রেয়াকে দেখি। তারা চুপচাপ নিজেদের মধ্যে আলাদা একটা প্ল্যান করছে। কিছুক্ষণ পর তারা জানতে পারে সামনে একটা এক্সক্লুসিভ জোন আছে, মানে এমন একটা সমুদ্রপথ যেখানে যাওয়া পুরোপুরি নিষিদ্ধ, কারণ সেখানে থাকতে পারে নিউক্লিয়ার বা রেডিয়েশন জাতীয় কিছু, যা সহজেই একটা জাহাজ ধ্বংস করে দিতে পারে। কিন্তু সবকিছু জেনেও তারা সেই পথটাই বেছে নেয়। এরপর ডিনার শেষ করে সিওবান ঘুমাতে যায়, কিন্তু তার চোখে কোনো ঘুমই আসছিল না। তাই সে ধীরে ধীরে শিপের ওপরে উঠে আসে, আর ঠিক তখনই সে দেখতে পায় ফ্রেয়া একা দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকিয়ে আছে। কিন্তু পরের দৃশ্যটা ছিল একদম অদ্ভুত। তারা খেয়াল করে সমুদ্রের পানি হালকা আলো ছড়াচ্ছে, যেন গভীর অন্ধকারের ভেতরে কিছু একটা জেগে উঠেছে। পরের দিন সকালে সবকিছু আবার স্বাভাবিকই মনে হচ্ছিল, কিন্তু হঠাৎই তারা এমন কিছু দেখে যা একদমই অস্বাভাবিক। শিপের পাশে কয়েকটা ছোট প্রজাতির হোয়েল ভেসে উঠেছে। সিওবান পুরো কবাক হয়ে যায়, কারণ এই প্রাণীগুলো সাধারণত একা থাকে, আর এত শব্দের মধ্যে তারা কখনোই আসে না। কিন্তু এখানেই শেষ না। আরও 1 মাইল এগোতেই তারা দেখে এমন আরও অনেক হোয়েল তাদের চারপাশে ঘিরে ফেলেছে। ঠিক তখনই হঠাৎ করে শিপটা কোনো কিছুর সাথে আটকে যায়। সবকিছু যেন এক মুহূর্তে থমকে যায়। এরপর ইঞ্জিনিয়ার অমিত দৌড়ে ইঞ্জিন রুমের দিকে চলে যায়। কি হয়েছে সেটা দেখার জন্য তারা দ্রুত নিচে যায়। সেখানে গিয়ে তারা দেখে লোহার ভেতরের অংশে একটা অদ্ভুত ব্লু গ্রিন মেটেরিয়াল আটকে আছে। জিনিসটা দেখতে একদম অস্বাভাবিক লাগছিল। এরপর সিওবান বুঝতে চায় এটা আসলে কি, তাই সে ওই অদ্ভুত জিনিসটার একটা স্যাম্পল নিয়ে নেয়। এদিকে ফ্রেয়া ম্যাপ চেক করছিল, আর হঠাৎই একটা ভয়ঙ্কর সত্য সামনে আসে। তারা ইতিমধ্যেই এক্সক্লুসিভ জোনে ঢুকে পড়েছে, মানে এমন একটা জায়গায় যেখান থেকে ফিরে আসা এতটা সহজ না। কিন্তু আসল সমস্যা তখনও শুরু হয়নি। এরপর ক্যাপ্টেন সিওবানকে বলে পানিতে নেমে চেক করতে, জাহাজটা আসলে কেন আটকে গেছে, কারণ এই টিমে একমাত্র সিওবানের কাছেই ছিল ডাইভিং স্যুট। আর ঠিক তখনই শুরু হয় সবচেয়ে বিপজ্জনক মুহূর্ত। সিওবান স্যুট পরে ধীরে ধীরে পানির নিচে নামে, আর নিচে নেমেই সে কিছু একটা নড়াচড়া করতে দেখে। অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে আসে লম্বা লম্বা টেন্টাকেল, যেগুলো অদ্ভুতভাবে আলো ছড়াচ্ছিল, আর সেই টেন্টাকেলগুলো শক্ত করে ধরে রেখেছে পুরো শিপটাকে। ঠিক তখনই একটা টেন্টাকেল সরাসরি সিওবানের দিকে আক্রমণ করে, কিন্তু অল্পের জন্য সে বেঁচে যায়। দ্রুত সরে গিয়ে কোনোভাবে শিপে ফিরে আসে। ফিরেই সে সবাইকে জানায় সে পানির নিচে একটা বিশাল ক্রিয়েচার দেখেছে, যার অসংখ্য বড় বড় টেন্টাকেল রয়েছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো পুরো শরীরটাই অদ্ভুতভাবে আলো ছড়াচ্ছিল, আর সেই জিনিসটাই শিপটাকে আটকে রেখেছিল। কিন্তু ক্যাপ্টেন ভয় না পেয়ে বরং খুশি হয়ে যায়, কারণ সে ভাবে এটা একটা বিরল বিশাল অক্টোপাস, যেটাকে ধরতে পারলে সে অনেক টাকার মালিক হতে পারবে। ঠিক তখনই সে একটা বড় জাল ফেলার সিদ্ধান্ত নেয়, কিন্তু বাস্তবতা তার ধারণার থেকেও অনেক বেশি ভয়ঙ্কর ছিল। ক্রিয়েচারটা এতটাই বিশাল ছিল যে জাল দিয়েও সেটাকে তোলা সম্ভব হচ্ছিল না।
আর ঠিক তখনই ঘটে দুর্ঘটনা। সিওবানের এক বন্ধুর হাত রশি টানার মেশিনে আটকে যায়। এক মুহূর্তেই তার হাত ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়, চারপাশে রক্ত ছড়িয়ে পড়ে। আর ঠিক তখনই সিওবান খেয়াল করে ওই পিচ্ছিল ব্লু গ্রিন মেটেরিয়াল ধীরে ধীরে রক্তের দিকে এগিয়ে যাচ্ছে। এখন তারা পুরোপুরি আটকে গেছে এই নিষিদ্ধ জোনের ভেতরে, ফিরে যাওয়ার আর কোনো পথ নেই। এরপর সবাই ভয় আর টেনশনে পড়ে যায়, চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিন্তু ঠিক তখনই সিওবান দূরে একটা শিপ দেখতে পায়। হঠাৎ করেই সবার মধ্যে আবার আশার আলো ফিরে আসে। তারা ভাবে হয়তো এবার তারা বাঁচতে পারবে। এই আশা নিয়েই তারা রেডিও চালু করে, ওই শিপের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনো সাড়া পাওয়া যায় না। ঠিক তখনই তারা একটা সিদ্ধান্ত নেয়, ছোট একটা বোট নিয়ে সরাসরি ওই শিপে যাবে। কিছুক্ষণ পর তারা সেখানে পৌঁছায়, কিন্তু পৌঁছে তারা যা দেখে, পুরো শিপটা একদম ফাঁকা, কোথাও কেউ নেই। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার, এই শিপের রেডিও আগেই নষ্ট হয়ে গেছে। মানে এখানে যে শিপই আসে তার রেডিও সিস্টেম কাজ করা বন্ধ করে দেয়। তারা যখন ভেতরে ঢুকে হঠাৎই দেখতে পায় অনেকগুলো ডেড বডি পড়ে আছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, একজনেরও চোখ স্বাভাবিক ছিল না, তাদের চোখ যেন ফেটে বেরিয়ে গেছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? ঠিক তখনই ক্যাপ্টেনের নাম বলে, সি ফিভার, মানে সমুদ্রের এক অজানা ভয়ঙ্কর রোগ। কিন্তু সে সঙ্গে সঙ্গে সিওবানকে বলে এই কথাটা যেন অন্যদের না জানায়, কারণ সে জানত এই সত্য জানলে সবাই প্যানিক করে ফেলবে। এরপর তারা দ্রুত নিজেদের শিপে ফিরে আসে, আর ফিরে এসে তারা দেখে সেই ক্রিয়েচারটা আর নেই। মানে তারা আপাতত মুক্ত। এতে সবাই কিছুটা স্বস্তি পায়। কিন্তু এখানেই তারা সবচেয়ে বড় ভুলটা করে। ফিরে না গিয়ে তারা আবার সামনে এগিয়ে যায়, যদিও তারা তখনও সেই ভয়ঙ্কর এক্সক্লুসিভ জোনের ভেতরেই ছিল। আর কিছু দূর যাওয়ার পর ক্যাপ্টেন ফ্রেয়াকে মাছ ধরতে বলে, কিন্তু ফ্রেয়া তাকে সঙ্গে সঙ্গেই থামিয়ে দেয়। ফ্রেয়া সতর্ক করে বলে, যদি আমরা এখানে মাছ ধরা শুরু করি তাহলে সমুদ্রের ওই গ্লো করা প্রাণীগুলো আবার আমাদের শিপের দিকে ফিরে আসতে পারে। কিন্তু ক্যাপ্টেন তার কথা একদমই মানতে চায় না। সে বলে, এখানে আশেপাশে কোনো জাহাজ নেই, মানে এখানে প্রচুর মাছ পাওয়া যাবে। আর যদি আমরা অনেক মাছ ধরতে পারি তাহলে আমাদের ঋণও কিছুটা কমে যাবে। এখানেই বোঝা যায় ক্যাপ্টেন আসলে কেন এই এক্সক্লুসিভ জোনে এসেছে, কারণ এখানে কেউ আসে না, আর সেই জন্যই এখানে মাছের পরিমাণ অনেক বেশি। এরপর ফ্রেয়া বাধ্য হয়ে জাল ফেলে, আর অল্প সময়ের মধ্যেই জালে অনেক মাছ ধরা পড়ে। এদিকে সিওবান আর তার বন্ধু কথা বলছিল। ঠিক তখনই শিপের ইঞ্জিনিয়ার তাদের ডিনারের জন্য ডাকে। ডিনার শেষ হওয়ার পর সিওবান খেয়াল করে তার বন্ধুর শরীর ধীরে ধীরে খারাপ হতে শুরু করেছে। হঠাৎ করেই সে অস্বাভাবিক আচরণ করতে থাকে, আর পাগলের মতো সমুদ্রের দিকে ঝাঁপ দিতে চায়, সেই অন্ধকার গভীর জলের দিকে। কিন্তু সিওবান আর শিপের এক বৃদ্ধা মহিলা দ্রুত তাকে থামিয়ে দেয়, যাতে সে নিজেকে বিপদে না ফেলে। এরপর সিওবান তার হাত চেক করতে চায়, কিন্তু সে কিছুই বলতে চায় না, বরং পরিষ্কারভাবে মানা করে দেয়। কিন্তু ঠিক তখনই সিওবান তার চোখে কিছু অদ্ভুত দেখতে পায়। তার চোখের ভেতরে যেন কিছু ঝলমল করছে, কিন্তু ক্যাপ্টেন যখন তার চোখ চেক করে সে কিছুই দেখতে পায় না। এরপর শিপের ইঞ্জিনিয়ার গোসল করার জন্য ওয়াশরুমে চলে যায়। এদিকে সিওবান ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ তার বন্ধুর চোখের অবস্থা দেখে সে খুবই ভয় পেয়ে গিয়েছিল। কিন্তু ঠিক তখনই সবকিছু হঠাৎ বদলে যায়। তার বন্ধুর চোখ একদম কালো হয়ে যায়, আর সেখান থেকে রক্ত বের হতে শুরু করে, আর এক মুহূর্তেই তার চোখ ফেটে যায়। সবার সামনে এমন ভয়ঙ্কর মৃত্যু দেখে সবাই প্যানিক করে ফেলে। ঠিক তখনই সিওবান একটা ভয়ঙ্কর সত্য সবার সামনে আনে। সে বলে, আগে তারা যে আঠালো ব্লু গ্রিন মেটেরিয়াল দেখেছিল ওটা আসলে একটা পরজীবী, যা ভাইরাসের মতো আচরণ করে, আর ইতিমধ্যেই শিপের পানিতে ছড়িয়ে পড়েছে। অন্যদিকে শিপের এক ইঞ্জিনিয়ার তখনও গোসল করছে, যে পানিতে এই পরজীবী রয়েছে। তারা দ্রুত তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ইঞ্জিনিয়ার এটা সিরিয়াসলি নেয় না। সে ভেবেছিল তারা মজা করছে। ঠিক তখনই হঠাৎ করে শাওয়ারের পানি বন্ধ হয়ে যায়, আর ঠিক সেই মুহূর্তে ওই আঠালো ব্লু গ্রিন পরজীবী শাওয়ার থেকে বের হয়ে আসে, আর সরাসরি ইঞ্জিনিয়ারের উপর আক্রমণ করে। ফলে খুব দ্রুত সে মারাত্মকভাবে আহত হয়ে পড়ে। এবার সিওবান বুঝতে পারে এই ভাইরাসটা কতটা ভয়ঙ্কর। এরপর শিপের ক্যাপ্টেন সবাইকে নির্দেশ দেয় প্রতি 2 ঘন্টা পর পর পানির অবস্থা চেক করতে হবে। সিওবান আর অমিত তখন ওয়াটার ফিল্টার পরীক্ষা করতে শুরু করে, কিন্তু যা তারা দেখে তা আরও ভয়ঙ্কর। প্যারাসাইটগুলো সব ফিল্টার নষ্ট করে দিয়েছে, আর এখন পানি পুরোপুরি দূষিত। ঠিক তখনই রাত কেটে যায়, আর ধীরে ধীরে পরের দিনের সকাল নেমে আসে। কিন্তু এখনও কেউ জানে না
এই এক্সক্লুসিভ জোনের ভেতরে তাদের সামনে আসল বিপদ কি অপেক্ষা করছে। এরপর তারা তাদের বন্ধুর শেষকৃত্য সম্পন্ন করে। চারপাশে শোক আর আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঠিক তখনই সিওবান কিছু অদ্ভুত লক্ষ্য করে। সে শিপের ওপরের অংশে আবার সেই প্যারাসাইটটিকে দেখতে পায়। সে দ্রুত সেটার স্যাম্পল নিয়ে মাইক্রোস্কোপে পরীক্ষা করতে শুরু করে। আর তখনই সামনে আসে এক ভয়ঙ্কর সত্য। প্যারাসাইটগুলো আসলে সমুদ্রের কোনো অজানা প্রাণীর শরীরে থাকা ব্যাকটেরিয়া, আর এখন সেগুলো ডিমের মতো রূপ নিচ্ছে। এমন ধরনের ব্যাকটেরিয়া তারা আগে কখনো দেখেনি। এটা বুঝে সিওবান ভেঙে পড়ে। এরপর সিওবান আর অমিত ইউভি লাইট দিয়ে ব্যাকটেরিয়াগুলো মারার চেষ্টা করে, কিন্তু তারা ব্যর্থ হয়। ঠিক তখনই সিওবানের মাথায় একটা আইডিয়া আসে। সে বলে, যদি আমরা শিপের চারপাশে কারেন্ট ছড়িয়ে দিই তাহলে যেসব প্যারাসাইট শিপের সাথে লেগে আছে সেগুলো মারা যেতে পারে। কিন্তু এই কথা শুনে ফ্রেয়া রাজি হয় না। সে সতর্ক করে বলে, এটা করলে শিপের ক্ষতি হতে পারে, এমনকি ইঞ্জিনও নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু তাদের সামনে আর কোনো উপায় ছিল না। শেষমেশ ফ্রেয়াও রাজি হয়ে যায়। কিন্তু ঠিক তখনই শিপের ইঞ্জিনিয়ারের শরীর আরও খারাপ হতে শুরু করে। সবাই আবার দুশ্চিন্তায় পড়ে যায়। এরপর সিওবান শিপের চারপাশে কারেন্ট ছড়িয়ে দেয়। সবাই শ্বাসরুদ্ধ করে অপেক্ষা করতে থাকে। তারপর সিওবান বলে, আমাদের এখন শিপটা এখানেই বন্ধ রাখা উচিত। কিন্তু প্রশ্ন হলো, এই কারেন্ট কি সত্যিই প্যারাসাইটগুলোকে মেরে ফেলতে পারবে, নাকি এই এক্সক্লুসিভ জোনের ভেতরে তাদের জন্য আরও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে? আর ঠিক তখনই সিওভান বলে, আমাদের এখন মানুষের কাছে যাওয়া উচিত না, কারণ সিওভান জানত তাদের মধ্যে কেউ না কেউ ইতিমধ্যেই এই ভাইরাসে আক্রান্ত হতে পারে। আর যদি তারা মানুষের কাছে পৌঁছে যায় তাহলে এই সংক্রমণ ধীরে ধীরে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে, আর এতে অসংখ্য মানুষ মারা যেতে পারে। কিন্তু ফ্রেয়া চুপ করে থাকে না। সে বলে, আমরা এখনই শিপ থামাবো না, মিশন সম্পূর্ণ বাতিল, এখন আমরা শুধু ফিরে যাব। ঠিক তখনই বৃদ্ধা মহিলার শিপ ইঞ্জিনিয়ারের অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ে। আর কিছুক্ষণ পর শিপ ইঞ্জিনিয়ারও মারা যায়। এই ভয়ঙ্কর মুহূর্তে সবাই বুঝতে পারে এটা কোনো সাধারণ রোগ নয়, এটা এক মারাত্মক ইনফেকশন, যার থেকে বাঁচার কোনো সহজ উপায় নেই। এরপর ইঞ্জিনিয়ারের শেষকৃত্য সম্পন্ন করা হয়। কিন্তু সিওভান থেমে থাকে না। সে সবাইকে সতর্ক করে বলে, দেখো, আমরা যদি মানুষের কাছে না যাই সেটাই সবার জন্য ভালো হবে। আমাদের অন্তত 36 ঘন্টা কোয়ারেন্টাইনে থাকা উচিত, কারণ কার শরীরে ইনফেকশন আছে আমরা কেউই জানি না। কিন্তু কেউ তার কথা শুনতে চায় না। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে সিওভান বাধ্য হয়ে একটা কঠিন সিদ্ধান্ত নেয়। সে রশি দিয়ে শিপের পাখা ভেঙে ফেলে। এটা দেখে সবাই রেগে যায়, এমনকি বৃদ্ধা মহিলা পর্যন্ত তাকে ঘুষি মারে। কিন্তু শেষ পর্যন্ত সিওভান সবাইকে রাজি করাতে সক্ষম হয় শিপের ভেতরেই 36 ঘন্টা থাকার জন্য। এরপর শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। সিওভান এক এক করে সবাইকে ইনফেকশন চেক করতে শুরু করে। একজন একজন করে তাদের চোখ পরীক্ষা করার পর সে জানতে পারে কারো শরীরে এখনও ইনফেকশন ছড়ায়নি। সবাই আপাতত নিরাপদ। কিন্তু একটা বিষয় এখনও রহস্য রয়ে যায়। ক্যাপ্টেনের চোখ এখনও চেক করা হয়নি, আর সবাই নিঃশব্দে অপেক্ষা করছে। কারণ প্রশ্নটা একটাই, ক্যাপ্টেন কি সত্যিই নিরাপদ, নাকি তার ভেতরেই লুকিয়ে আছে সেই ভয়ঙ্কর ইনফেকশন? আর ঠিক তখনই ফ্রেয়া ধীরে ধীরে এগিয়ে আসে ক্যাপ্টেনের চোখ পরীক্ষা করার জন্য। কিন্তু ক্যাপ্টেন চেক দিতে চায় না। সবাই উল্টো মনে মনে ভয় পেতে শুরু করে। ঠিক তখনই চেক করা হয়, আর হঠাৎ সবাই শক হয়। ক্যাপ্টেন নিজেই ইনফেক্টেড। সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেউ কিছু বলার আগেই ক্যাপ্টেন মুখ খোলে। সে সত্যটা সকলের সামনে জানায়। আমি লোভে পড়ে এই এক্সক্লুসিভ জোনে এসেছি, এই জন্যই হয়তো এখানে আসা নিষিদ্ধ। এখনও আমরা সেই ডেঞ্জারাস জোনের মধ্যে আছি, আর আমি আপনাদের এই সত্য লুকিয়েছিলাম। কিন্তু বৃদ্ধা মহিলা অমিত খুব রেগে যায়, আর সবাই তাদের মধ্যে ঝগড়া শুরু করে। সেই সময় সিওবান সিঁড়ির ওপর উঠতে গেলে বৃদ্ধা মহিলা তাকে পা ধরে নিচে টানতে চায়। কিন্তু হঠাৎ আমরা দেখি বুড়িও ইনফেক্টেড হয়ে গেছে। সে সিওবানকেও ইনফেক্টেড করার চেষ্টা করে। অবশেষে সিওবান তাকে সিঁড়ি থেকে ফেলে দেয়। উঁচু থেকে পড়ার কারণে বুড়ি মহিলা তক্ষুনি মারা যায়। কিন্তু এখানেই শেষ নয়। ফ্রিয়া আর ক্যাপ্টেন শেষ মুহূর্তে একে অপরকে ধরে রাখে, কিন্তু কিছুক্ষণ পর ক্যাপ্টেনও মারা যায়। এখন শিপে শুধু ফ্রিয়া একাই রয়ে যায়। সে একটি ছোট্ট লাইফ বোট নিয়ে পালানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু অমিত তাকে থামাতে চায়। তুমি একা ওই ছোট্ট বোটে 36 ঘন্টা থাকতে পারবে না, এটা খুবই বিপজ্জনক হবে। কিন্তু ফ্রেয়া আর কোনো কথাই শোনে না। সে দৃঢ়ভাবে বলে, আমি আর 1 সেকেন্ডও এখানে থাকব না। এরপর সে দ্রুত লাইফ বোট নিয়ে শিপ ছেড়ে চলে যায়। এদিকে শিপে এখন শুধু সিওবান আর অমিত রয়ে গেছে, শুধু 2 জন বাকি। কিন্তু তারা যখন শিপের ওয়াটার ট্যাঙ্কের কাছে পৌঁছায় তখন তারা চেষ্টা করে আগুন দিয়ে পানি গরম করতে, যাতে প্যারাসাইটগুলো মারা যায়।
কিন্তু হঠাৎ তারা ট্যাঙ্ক খুলে দেখে যে ছোট ছোট ডিমগুলো ছিল সেগুলো এখন অনেক বড় বড় ক্রিয়েচারে পরিণত হয়েছে। একটা ক্রিয়েচার সরাসরি অমিতের দিকে আক্রমণ করতে এগিয়ে আসে, কিন্তু ঠিক তখনই সেগুলো হঠাৎ করে দিক পরিবর্তন করে আর এক মুহূর্তেই সমুদ্রে চলে যায়। তারা পুরো অবাক হয়ে যায়, এটা কিভাবে সম্ভব? ওয়াটার ট্যাঙ্ক তো শিপের ভেতরে। ঠিক তখনই তাদের মাথায় আসে ভয়ঙ্কর সত্যটা, প্যারাসাইটগুলো শিপের নিচের অংশ পুরো খেয়ে ফেলেছে, আর সেই কারণেই তারা সরাসরি সমুদ্রে বেরিয়ে যেতে পেরেছে। মানে শিপের নিচের অংশ আর নেই। এখন এই জাহাজ যে কোনো মুহূর্তে ডুবে যেতে পারে। তাদের সামনে আর কোনো উপায় ছিল না। সিওবান তখন শিপে আগুন ধরিয়ে সিগন্যাল দেওয়ার চেষ্টা করে, আর এরপর তারা ছোট্ট লাইফ বোটে উঠে দ্রুত সরে যেতে শুরু করে। কিন্তু ঠিক তখনই হঠাৎই অমিত পানিতে পড়ে যায়। সে তো সাঁতারই জানত না। ঠিক সেই মুহূর্তে সিওবান কোনো কিছু না ভেবে ঝাঁপ দিয়ে তাকে বাঁচাতে যায়, সর্বশক্তি দিয়ে চেষ্টা করে, আর শেষমেশ অমিতকে টেনে তুলে আনে লাইফ বোটে। এখন দুজনেই কোনোভাবে বেঁচে থাকে। একটা গ্লোয়িং ক্রিয়েচার সিওবানের হাতে আক্রমণ করে, আর মুহূর্তেই তার শরীরে ইনফেকশন ছড়িয়ে দেয়। এখন সিওবান বুঝে যায় সে যদি এই ইনফেকশন নিয়ে পৃথিবীতে ফিরে যায় তাহলে এই রোগটা ছড়িয়ে পড়বে আর অসংখ্য মানুষ বিপদের মুখে পড়বে। কিন্তু সেও ভয় পায় না, বরং এক সাহসী সিদ্ধান্ত নেয়। সে নিজেকেই স্যাক্রিফাইস করার সিদ্ধান্ত নেয়, আর এক মুহূর্ত দেরি না করে সে সমুদ্রে ঝাঁপ দেয়। ঠিক তখনই সে ধীরে ধীরে সেই গ্লোয়িং ক্রিয়েচারের দিকে এগিয়ে যেতে থাকে। চারপাশে অন্ধকার, ভয় আর অজানা আতঙ্ক। এর মাঝেই সে নিজের শেষ পথটা বেছে নেয়। এখন শুধু অমিত বেঁচে আছে। সে একাই অজানা ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে, কারো সাহায্যের অপেক্ষায়। কিন্তু এই গভীর সমুদ্র, অন্ধকার আর ভয়ঙ্কর রহস্যের মাঝে কেউ জানে না অমিত সত্যিই বাঁচতে পারবে কিনা, নাকি তার জন্য অপেক্ষা করছে নতুন কোনো বিপদ। এভাবেই এই ভয়ঙ্কর আর টানটান উত্তেজনার মধ্যে গল্পটির শেষ হয়ে যায়।